আপনারা মোহাম্মদ সাইফের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমরা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটির লিঙ্কটি দিয়ে রেখেছি। মোহাম্মদ সাইফের লেটেস্ট আপডেটগুলো জানতে আপনারা অবশ্যই তার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছি এর দ্বিতীয় পর্ব। তাজুল ইসলাম আর শিরিন বানু একসময় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, অথচ এখন শিরিন বানু বলেন, তাজুল ইসলামের মতো বন্ধু যারা আছে তারা শত্রুর দরকার নেই। আমি তাজুল ইসলামের জন্য 12 বছর জেল খেটেছি, সেটাও আমার দুঃখ না। আমার দুঃখ হলো আমি কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তাজুল ইসলাম আমাকে জেলের ভাত খাইয়েছে। আমি তাজুল ইসলাম আর শিরিন বানুর গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম সেদিনই শিউরে উঠেছিলাম। মানুষের জীবনের আঙিনায় যে রূপকথার গল্পের মতো ঘটনা ঘটতে পারে সেটা আমি সেদিনই প্রথম জানতে পেরেছিলাম। তাজুল ইসলাম একজন বিখ্যাত মানুষ, তাকে সারা দেশের মানুষ চেনে। তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার দেশ সেবার নমুনা। অনেক ভিত্তিপ্রস্তরে এখনও চকচক করছে তাজুল ইসলামের নাম। অন্যদিকে শিরিন বানু একজন কুখ্যাত মহিলা, তাকেও সারা দেশের মানুষ চেনে। একসময় শিরিন বানুর মামলার খবর ছাপা হতো জাতীয় দৈনিকের প্রথম পাতায়। মুখরোচক সেই গল্প মানুষ গিলত গোগ্রাসে। মুড়ি মুড়কির মতো বিক্রি হতো শিরিন বানুর বিচারের খবর। তাজুল ইসলাম এবং শিরিন বানুকে নিয়ে চিত্রিত আমার দিকে তাকাওয়ের প্রথম পর্বটা টিভিতে দেখানো হয়েছিল এইভাবে। অনুষ্ঠানের শুরুতে আমি সাক্ষাৎকার নিলাম তাজুল ইসলামের। ওনার বয়স এখন 72 বছর। সুঠাম দেহ, খাড়া নাক, গায়ের রং ফর্সা, মাথায় ঘন চুল। চুলের রং সাদা হলেও ওনার চুলের ঘনত্ব এখনও যুবকদের মতো। তাজুল ইসলামের অরিজিনাল উচ্চতা 6 ফুট, কিন্তু এখন তাকে অতটা লম্বা দেখায় না। বয়সের ভারে ওনার শরীরটা বেশ খানিকটা নুয়ে পড়েছে সামনের দিকে। তাজুল ইসলামের মুখের দিকে তাকালে যে কারো মনে হবে একসময় এই চেহারায় রূপের জোয়ার ছিল। যুবক বয়সে তিনি ভয়ঙ্কর সুদর্শন ছিলেন। বর্তমানে বৃদ্ধ তাজুল ইসলামের চেহারায় রূপের ভাটা পড়লেও আভিজাত্যের জোয়ারটা ঠিকই আছে। আমি তাজুল ইসলামকে বললাম, জনাব তাজুল ইসলাম, আমাদের অনুষ্ঠানে আসার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। তাজুল ইসলাম মাথা নিচু করে আমার ধন্যবাদ গ্রহণ করলেন, আমাকেও ধন্যবাদ জানালেন। আপনি কেমন আছেন জনাব তাজুল ইসলাম? আমি ভালো আছি, কিন্তু আমার শরীরটা খুব খারাপ, উত্তর দিলেন তাজুল ইসলাম। আপনি কি আপনার শরীর থেকে আলাদা? আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়ই, উত্তর দিলেন তাজুল ইসলাম। আমি বিশ্বাস করি আত্মা শরীর দুটো আলাদা জিনিস। দর্শনের ভাষায় যাকে বলে ডুয়েলিজম। এই প্রসঙ্গে একটা গল্প আছে আমার কাছে, শুনবেন? বলুন। ভারতীয় জৈন ধর্মের প্রবর্তক ঋষি মহাবীরের কাছে একবার এক লোক এলো। লোকটা মহাবীরকে জিজ্ঞাসা করল, বাবা, আমি যদি আমার শরীর না হই তাহলে আমি কি? তোমার ভিতর যে কথা বলে সেই হচ্ছে তুমি, উত্তর দিলেন মহাবীর। ঠিক বুঝলাম না বাবা। বুঝলে না? আচ্ছা, তুমি কথা বলো কিভাবে? জিহ্বা নাড়িয়ে, উত্তর দিল লোকটা। তাই কি? বলেন মহাবীর। কই, তুমি জিহ্বা নাড়াও তো, দেখি কথা বের হয় কিনা। এরপর লোকটা অনেকবার জিহ্বা নাড়ালো, ডাইনে বাঁয়ে উপরে নিচে সব দিকে, কিন্তু কোনো কথা বের হলো না লোকটার মুখ থেকে। কেবল বা 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 করে কিছু শব্দ বের হলো। সেটাই হবার কথা, কারণ শুধু জিহ্বা নাড়ালে তো আর কথা হয় না। কই, কথা কি বের হলো? জিজ্ঞাসা করলেন মহাবীর। না বাবা। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, তোমার জিহ্বা যদি কথা না বলে তবে কথা বলে কে? কে বলে বাবা? যে কথা বলে সেই তুমি। তোমার শরীর কথা বলতে পারে না, তুমি পারো। বুঝলেন কামাল সাহেব, আমি মহাবীরের সাথে একমত। আমি নিশ্চিত আমি আর আমার শরীর এক জিনিস না। আপনার ফুসফুস কি জানে আপনি সাংবাদিকতা করেন নাকি মাছের ব্যবসা করেন? না, জানে না। যাক সে কথা। এখন আমরা কি আপনার শারীরিক অসুস্থতার কথা কিছু জানতে পারি? পারেন। আমার জীবন এখন শেষ, আক্ষরিক অর্থেই শেষ। এখন আমার আর কিছু গোপন করার প্রয়োজন নেই। আমি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছি। শরীরটা আস্তে আস্তে ক্যান্সারের কাছে আত্মসমর্পণ করছে। চিকিৎসা চলছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, হবার সম্ভাবনাও নেই। ব্যাস, দ্যাটস ইট। আই এম গোয়িং টু ডাই। আমি এবং মৃত্যু দুজনেই দুজনের দিকে ধেয়ে আসছি। সরি জনাব তাজুল ইসলাম,
আপনার শারীরিক অসুস্থতার কথা শুনে আমি সত্যিই দুঃখিত। ইটস অল রাইট, বললেন তাজুল ইসলাম। শরীরের প্রসঙ্গ বাদ দেন, আপনি অন্য প্রশ্ন করুন। তাজুল ইসলাম, আপনি একজন সাবেক মন্ত্রী। আপনি 3 বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন, ঠিক না? হ্যাঁ, ঠিক। আপনি 3 বার এমপি নির্বাচিত হয়েছিলেন 3 দলের হয়ে। বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের সাবেক এমপি আপনি। শুধু তাই না, আপনি এই 3 দলের সরকারের মন্ত্রীও ছিলেন। আপনার মতে রাজনীতিবিদ কি বাংলাদেশে খুব বেশি আছে? না, নেই। জনাব তাজুল ইসলাম, আপনি কিভাবে 3টি ভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করলেন? আপনার জানা মতে এই 3 দলের আদর্শ ভিন্ন। আপনি কিভাবে আজ একটা আদর্শকে গালি দিয়ে কালি আবার সেটাকে সাদরে গ্রহণ করলেন? এটাকে কি ভণ্ডামি বলা যায় না? যায়, অবশ্যই যায়। কিন্তু আমরা সবাই কি ভণ্ড না? কামাল সাহেব, এই যে আপনি মোহাম্মদ কামাল হোসেন, আপনি নিজেও এখন ভণ্ডামি করছেন। আপনি ভালো করেই জানেন বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, মানগত পার্থক্য কিছুটা আছে, তবে গুণগত পার্থক্য একেবারেই নেই। আপনি কি একটু ব্যাখ্যা করবেন? 3টা নদীর কথা চিন্তা করুন কামাল সাহেব, পদ্মা, মেঘনা আর যমুনা। এই 3টা নদীরই 1000 বছর ধরে নিজস্ব আইডেন্টিটি আছে, পরিচয় আছে। 3টি নদীরই জন্মস্থান ভিন্ন, চলার পথ ভিন্ন। এখন আপনি যদি এই 3 নদী থেকে 3 টেস্ট টিউব পানি নেন এবং সেই পানি পরীক্ষাগারে পরীক্ষা করেন, তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন তাদের রাসায়নিক গঠন এক, ধর্ম এক, স্বাদ এক, অথচ তারা কিন্তু ভিন্ন নদীর পানি। এই পার্থক্যকে বলে মানগত পার্থক্য। কিন্তু আপনি যদি 1 টেস্ট টিউব নদীর পানি আর 1 টেস্ট টিউব সমুদ্রের পানি নিয়ে পরীক্ষা করেন, তাহলে আপনি ভিন্নতা পাবেন। ভিন্নতা পাবেন ঘনত্বে, স্বাদে, এমনকি গন্ধেও। এই পার্থক্য হচ্ছে গুণগত পার্থক্য। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল 3টাও তেমনই। তারা 3টা ভিন্ন জায়গায় অবস্থান করলেও পানি একই, তাদের ধর্ম একটাই, কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। কিন্তু সেটা কি নৈতিক? ক্ষমতায় যাওয়াই কি রাজনীতির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত? নৈতিক না অনৈতিক সেটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর, বললেন তাজুল ইসলাম। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ব্যাপারটা কি নৈতিক? যে ফিট সে টিকে থাকবে, আর যে আনফিট সে ধ্বংস হবে। এটা কি নৈতিক? কিন্তু প্রকৃতি চলে এই থিওরিতে, যোগ্যতমের বিজয় থিওরিতে। তাহলে রাজনীতিতে নৈতিকতা বলে কোনো জিনিস নেই? কামাল সাহেব, আপনি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করছেন। দেখুন, রাজনীতি আর চ্যারিটি এক জিনিস না। রাজনীতির নৈতিকতা হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা। আমার কথা বিশ্বাস না হলে ইতিহাস খুলে দেখুন, 1000 বছর পিছনে যান। আপনি যে কোনো রাজার গল্প পড়লেই দেখবেন রাজা হবার জন্যে ছেলে বাবাকে খুন করছে, ভাই ভাইকে মৃত্যুদণ্ড দিচ্ছে, স্ত্রী স্বামীর খাবারে বিষ মেশাচ্ছে। কিন্তু কেন? কারণ একটাই, ক্ষমতা। এটা মানুষের আদিম প্রবৃত্তি। সে নিজেকে সবার ওপরে দেখতে চায়। এই খেলা এখনো চলছে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম গণতন্ত্রের দেশে যান, তাদের পর্দার পিছনের গল্পটা জানুন, দেখবেন সেখানেও চলছে একই ষড়যন্ত্রের খেলা, একই ল্যাং মারামারি, যেমনটা ছিল 1000 বছর আগে। তাজুল ইসলাম, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আসেন। আপনি কি শিরিন বানু নামে কাউকে চেনেন? হ্যাঁ, চিনি, খুব ভালো করে চিনি। ইনফ্যাক্ট একমাত্র আমি শিরিনকে সবচেয়ে ভালো চিনি। শিরিন বানুর সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল সেটা কি আমাদের বলবেন? না, বলবো না। আপনি সেটা বরং শিরিনের মুখ থেকেই শুনুন। আপনিও বলুন, বললাম আমি। আমরা আপনার মুখ থেকেও শুনি, দেখি আপনার গল্প আর শিরিন বানুর গল্প মেলে কিনা। মিলবে, নিশ্চয়ই মিলবে, বললেন তাজুল ইসলাম। শিরিন আমার শত্রু, তারপরও আমি বলছি, শিরিন মিথ্যা কথা বলে না, তার মিথ্যা বলার ক্ষমতা নেই। আর এটাই শিরিনের দুর্বলতা, তার সকল দুর্ভাগ্যের কারণ। শিরিনের সাথে আমার পার্থক্য হলো আমি গুছিয়ে মিথ্যা কথা বলি, আর শিরিন সরাসরি সত্যি কথা বলে। ফলে স্বাভাবিক কারণেই মানুষ আমার কথা বেশি বিশ্বাস করে।
টেলিভিশনে জনাব তাজুল ইসলামের ইন্টারভিউ দেখানোর পর এলো একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার শুরু হলো আমার দিকে তাকাও। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখানো হলো শিরিন বানুকে। মানুষ বলে শিরিন বানু একজন কুখ্যাত মহিলা, দেশের মানুষ তার শুধু এই পরিচয়টাই জানে, কিন্তু ভাগ্যের কোন বিড়ম্বনায় তিনি কুখ্যাত হয়েছেন সেটা মানুষ জানে না। মাস তিনেক আগে জেল থেকে ছাড়া পেয়েছেন শিরিন বানু। একটি খুনের মামলায় তার 12 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। শিরিন বানুর বয়স এখন 60 বছর, তবে তাকে তাজুল ইসলামের চেয়েও বৃদ্ধ মনে হয়। এটার কারণ তার দীর্ঘ কারাবাস। 12 বছর জেলে থাকার ফলে বুড়িয়ে গিয়েছেন শিরিন বানু। আমি শিরিন বানুকে প্রশ্ন করার আগে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা তাকে ব্যাখ্যা করলাম। বললাম, শিরিন বানু, আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য শুধু গল্প শোনা না। আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। উদ্দেশ্যটা হলো, নিউরোলজিস্টদের মতে দুজন শত্রু যদি 5 মিনিট একে অন্যের চোখের দিকে নির্বাক তাকিয়ে থাকে, তাহলে তাদের মধ্যে জমে থাকা ঘৃণা আস্তে আস্তে কমতে থাকে। তারা বেশিরভাগ সময়ই একে অন্যকে ক্ষমা করে দেয়। আমরা নিউরোলজিস্টদের এই তত্ত্বকে প্রমাণ করতে চাই, দেখতে চাই আসলেই মানুষের চোখের দৃষ্টির কোনো বিশেষ ক্ষমতা আছে কিনা। আপনি কি জানেন নিউরোলজিস্ট মানে কি? জি, জানি। আমাকে উত্তর দিলেন শিরিন বানু। আমি অশিক্ষিত না কামাল সাহেব, আমি অনার্স পাস। নিউরোলজিস্ট মানে স্নায়ু বিশেষজ্ঞ, যারা মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ করে। সরি শিরিন বানু, আপনার সম্পর্কে অনেক তথ্যই আমার জানা নেই। যাই হোক, এবার আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? পারেন, তবে দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি। কেন? আমি কিছুটা বিভ্রান্ত হলাম শিরিন বানুর কথা শুনে। ইনফ্যাক্ট এটাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কারণ আমি জানি না আমি কেমন আছি। আপনি যদি সত্যিই জানতে চান আমি কেমন আছি, তাহলে তাজুল ইসলামকে জিজ্ঞাসা করুন। পৃথিবীতে একমাত্র সেই জানে আমি কেমন আছি। একমাত্র তাজুল ইসলামই বলতে পারে শিরিন বানুর কেমন থাকা উচিত। শিরিন বানু, আমি জানি একসময় আপনি আর তাজুল ইসলাম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, অথচ এখন আপনারা একে অন্যের শত্রু। আপনি কি আপনার গল্পটা আমাদের বলবেন? কিভাবে তাজুল ইসলাম আর আপনি শত্রু হলেন? আমরা আপনার ছোটবেলার কথাও জানতে চাই। আমি আপনাকে সব বলবো কামাল সাহেব, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। করুন, কি প্রশ্ন করতে চান? কামাল সাহেব, আপনি কি জানেন লন্ডন শহরে একজন মহিলা আছে যার পুরুষের মতো চাপ দাড়ি আর তাগড়ায় গোঁফ আছে? তার নাম মনি কাউর। সে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ। না, জানি না। আপনি কি জানেন কামাল সাহেব এন্ড্রু ফার্গাসনের সাথে কি হয়েছিল? এন্ড্রু ফার্গাসন কে? জিজ্ঞাসা করলাম আমি। এন্ড্রু ফার্গাসন হল্যান্ডের নাগরিক। তিনি একবার এক রোড অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা তার মস্তিষ্কে জটিল কিছু অপারেশন করলেন, কিন্তু ডাক্তাররা নিশ্চিত ছিলেন না অপারেশনটা সফল হয়েছে কিনা। তাদের ভাষ্য ছিল, যদি অ্যান্ড্রুর 3 দিনের মধ্যে জ্ঞান ফেরে তাহলেই বোঝা যাবে অপারেশন সফল হয়েছে। 3 দিনে অ্যান্ড্রুর জ্ঞান ফিরল না। তার জ্ঞান ফিরল 6 মাস পর। 6 মাস পর যখন অ্যান্ড্রুর জ্ঞান ফিরল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে অ্যান্ড্রু পিয়ানো বাজাতে শুরু করল। হুবহু পেশাদার পিয়ানো শিল্পীদের মতো করে সে পিয়ানো বাজাতে লাগল। অথচ অ্যাক্সিডেন্টের আগে অ্যান্ড্রু কোনোদিন পিয়ানো ছুঁয়েও দেখেনি। অ্যান্ড্রু ফার্গাসন এখনও জীবিত আছেন এবং তিনি এখনও পিয়ানো বাজাচ্ছেন। তাই নাকি? এটা কিভাবে সম্ভব? আমি প্রশ্ন করলাম শিরিন বানুকে। শিরিন বানু আমাকে উত্তর দিলেন না। বললেন, আমি আপনাকে আরেকটা ঘটনার কথা বলি। বলেন। আমেরিকার টেক্সাস শহরে এমন একজন যুবক আছে যে তার জীবনের কোনো ঘটনাই ভুলতে পারে না। যুবকটির বয়স 26-27 বছর। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আজ থেকে ঠিক 12 বছর আগে 3রা জানুয়ারি কোন দিন ছিল এবং সেদিন খবরের কাগজের হেডিং কি ছিল, তাহলে সে সেদিনের সব খবর হুবহু বলতে পারবে।
সেদিন ঠিক কয়টায় সূর্যোদয় হয়েছিল সেটাও সে বলতে পারবে। বুঝলাম শিরিন বানু, কিন্তু আপনি আমাকে এসব ঘটনার কথা কেন বলছেন? এসব ঘটনার সাথে আপনার জীবনের গল্পের কি সম্পর্ক? সম্পর্ক আছে কামাল সাহেব, খুব নিবিড় সম্পর্ক আছে। সেটা কেমন? দেখুন কামাল সাহেব, আমার জীবনের গল্পটা খুবই অদ্ভুত। পৃথিবীর খুব কম মানুষই আমার গল্পটা বিশ্বাস করে। তাই আমি আপনাকে বিস্ময়কর কিছু ঘটনার কথা বললাম, যেগুলো সত্য কিন্তু অকল্পনীয়। আপনাকে আমি বুঝাতে চাইছি, এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায়। বুঝলেন কামাল সাহেব, আমাদের এই পৃথিবী নামক গ্রহটা হচ্ছে এক বিচিত্র গোলক ধাঁধা। শিরিন বানু, এই পৃথিবী যে এক গোলক ধাঁধা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনি কি এখন আপনার গল্পটা আমাদের বলবেন? শুনুন তাহলে আমার গল্প। এই বলে শিরিন বানু তার গল্প শুরু করলেন। আমি জন্মেছিলাম এক সর্বনিম্নবিত্ত পরিবারে। সর্বনিম্নবিত্ত পরিবার মানে জানেন তো? নিম্নবিত্তের চেয়েও নিম্নবিত্ত। আমরা থাকতাম যশোর শহরের 4 খাম্বার মোড়ের এক ঝুপড়িতে। আমার বাবার নাম ছিল ফজলুর রহমান বাবু, তবে এই নামে তাকে কখনো কেউ চিনত না। সবাই বাবাকে ডাকত চোরা বাবু বলে। সততার রং যদি সাদা হয়, তবে আমার বাবার জীবন ছিল পুরোটাই কালো। আমার বাবা কোনোদিন সোজা রাস্তায় চলতে পারত না। চলার জন্য বাবা সবসময় বেছে নিত আঁকা বাঁকা রাস্তা। সেসব রাস্তার শুরু যেখান থেকেই হোক না কেন, শেষ হতো অন্ধকারে। মানুষ হিসাবে আমার বাবা ছিল একজন খারাপ মানুষ, কিন্তু বাবা হিসেবে সে ছিল অসাধারণ। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল পরিবারের সচ্ছলতা। পরিবারকে সচ্ছল করতে হেন কোনো কাজ নেই যে কাজ বাবা করেনি। এমন কোনো রাস্তা নেই যে রাস্তায় বাবা হাঁটেনি। তবে আমার বাবা সবসময় শর্টকাট রাস্তায় তার লক্ষ্যে পৌঁছাতে চাইত। ইমানদারির লম্বার রাস্তা বাবা একেবারেই পছন্দ করত না। অন্যদিকে বাবার এই বাঁকা রাস্তায় চলা মা একেবারেই পছন্দ করত না। মা সবসময় বলতো, 2 নাম্বারই বাদ দিয়ে সৎ রাস্তায় চলো, সৎ কাজ করো, আল্লাহর কাছে মাপ চেয়ে হালাল রুজির সন্ধান করো। বাবা মাকে উত্তর দিত, যার জন্য করি চুরি সেই বলে চোর। পেশায় আমার বাবা ছিল একজন সাইকেল মেকানিক। আমাদের বাড়ির পাশের একটা সাইকেল গ্যারেজে কাজ করত আমার বাবা। বাবা ছিল সেখানকার হেড মিস্ত্রি। এই কাজে যশোর শহরে বাবার যথেষ্ট খ্যাতিও ছিল। সবাই বলতো বাবু মিস্ত্রি সাইকেলকেও মোটরসাইকেল বানাতে পারে। আসলেই তাই। বাবা মিস্ত্রি থাকাকালে সাইকেলে মোটরসাইকেল বসিয়ে সেটাকে মোটরসাইকেল হিসেবে বিক্রি করত। আর এই মোটরসাইকেলগুলো কিনত যশোর শহরের দিনমজুররা। একসময় বাবার তৈরি সেই মোটরসাইকেল খুব জনপ্রিয় হয়েছিল। অনেক দূর থেকে মানুষ আসতো বাবার কাছে। তারা বলতো, বাবু ভাই, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনার এই মোটরসাইকেলে আমাদের অনেক লাভ হইতেছে। সকালে 3 বাজারে গিয়ে দুধ বিক্রি করতে পারি আপনার এই মোটরসাইকেলের কল্যাণে। আগে সাইকেল নিয়ে 1 বাজারের বেশি 2 বাজারে যেতে পারতাম না। বাবা সেই মোটর বসানো সাইকেলের নাম দিয়েছিল গরিবের মোটরসাইকেল। গরিবের মোটরসাইকেল তখন গতি এনেছিল দিনমজুরদের প্রতিদিনের কর্মকাণ্ডে। ফলে গরিবের মোটরসাইকেলের চাহিদাও বাড়তে শুরু করেছিল হু হু করে। বাবাও এই সুযোগের যথাযথ ফায়দা উঠিয়েছিল। সে একটা বাহন বিক্রি করতে শুরু করেছিল 3 গুণ দামে। তারপরও গরিবের মোটরসাইকেলের চাহিদা কমেনি। এর প্রধান কারণ ছিল রিলায়েবিলিটি, গরিবের মোটরসাইকেলের নির্ভরযোগ্যতা।
বাবার বসানো মোটরগুলো সহজে নষ্ট হতো না। এর কারণে দাম বেশি হলেও সবাই আসতো বাবার কাছে, অর্ডার দিত নতুন একটা গরিবের মোটরসাইকেলের। প্রথম দিকে গরিবের মোটরসাইকেল কিনতে আগাম অর্ডার দিতে হতো না। সবসময় বাবার কাছে একটা দুটা সাইকেল রেডি থাকতো। কিন্তু যখন গরিবের মোটরসাইকেলের চাহিদা বেড়ে গেল, তখন বাবা একা সেই চাহিদার যোগান দিতে পারত না। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের অমিলের কারণে কাউকে গরিবের মোটরসাইকেল কিনতে হলে আগাম অর্ডার দিতে হতো। দামের অর্ধেক আগে বায়না দিতে হতো। এরপর মাস দুয়েক অপেক্ষা করতে হতো। সবশেষে ভাগ্য ভালো হলে একজন পেত একটা গরিবের মোটরসাইকেল। বাবার ব্যবসা তখন জমজমাট। প্রতিদিন কয়েকটা করে বিক্রি হচ্ছে মোটরসাইকেল। ঘরে আসছে কাঁড়ি কাঁড়ি নগদ ক্যাশ। ফলাফল, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঝুপড়ি থেকে পাকা বাড়িতে উঠলাম। 2 কামরার একটা সাদা একতলা বাড়ি ভাড়া করল বাবা। বাড়িতে এলো নতুন খাট, ড্রেসিং টেবিল, 2 স্পিকারের সনি ক্যাসেট প্লেয়ার। মায়ের জন্য কেনা হলো নতুন আলমারি। সেই আলমারি ভরার জন্য কেনা হলো শাড়ি, গহনা। আগামী মাসে টেলিভিশনও কেনা হবে, যেটা নাকি তখন ছিল বড়লোক হবার সর্বশেষ নমুনা। তখন যাদের ঘরের চালে টিভি অ্যান্টেনা থাকতো, তাদের আলাদা একটা ইজ্জত থাকতো পাড়ার মানুষদের কাছে। মা তখন অনেক খুশি হয়েছিল বাবার উপর। তবে মা তখনও সংসারের এই হঠাৎ উন্নতির আসল রহস্যটা জানত না। মা শুধু জানত বাবা সাইকেলে মোটর বসায়, তারপর সেটা বিক্রি করে। এর পিছনের খবর মা জানত না। মা তাই ভাবত বাবার এবারের উপার্জনটা শতভাগ হালাল। মা মনে মনে ভাবত তার স্বামী সত্যিই এক বিরাট প্রতিভা। এতদিন ভাগ্যদোষে সে তার প্রতিভার পুরস্কার পায়নি। নানান অকাজ কুকাজ করে তাকে জীবিকা নির্বাহ করতে হয়েছে। কিন্তু এবার আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ঘরে হালাল উপার্জন আসতে শুরু করেছে। বাবু মিস্ত্রির প্রতিভার মূল্যায়ন হতে শুরু করেছে। মায়ের ভাবনাটা একেবারে অমূলক ছিল না। যশোর শহরে তখন সবখানেই দেখা যেত গরিবের মোটরসাইকেলের দুরন্ত দাপট। মোটরসাইকেলের ভটভট শব্দে তখন বাবার সুনাম ছড়িয়ে পড়ছিল দূর থেকে আরও দূরে। টমাস এডিসনের বৈদ্যুতিক বাতির কল্যাণে যেমন একসময় আলোকিত হয়েছিল আমেরিকার নগর বন্দর, তেমনি বাবু মিস্ত্রির কল্যাণে মুখরিত হল যশোর শহর। গরিবের মোটরসাইকেলের ভটভট শব্দে শব্দদূষণের কবলে পড়ল গোটা অঞ্চল। রাতের বেলাও মানুষ চমকে উঠত গরিবের মোটরসাইকেলের গর্জনে। যশোর অঞ্চলের মানুষ তখন গালি হিসেবে দিনে একবার হলেও উচ্চারণ করত বাবু মিস্ত্রির নাম। শব্দদূষণের উৎস হিসেবে তারা বাবাকে অভিশাপ দিত অতি জঘন্য ভাষায়। তবে মা সেসব কথায় কান দিত না, বরং বাবাকে বলতো, আর কতদিন অন্যের গ্যারেজে কাজ করবা? আল্লাহ এখন আমাদের সহায় হয়েছেন, এবার নিজে একটা গ্যারেজ খোলো। ঘরে দুটো জোয়ান ছেলে, সাচ্চু বাচ্চুকে কাজে লাগাও। 3 বাপ বেটা মিলে নিজেদের একটা গ্যারেজ খোলো। সাচ্চু বাচ্চু আমার বড় 2 ভাই। সাচ্চু ভাই বড় আর বাচ্চু ভাই ছোট। তখন সাচ্চু ভাইয়ের বয়স ছিল 14-15 বছর, আর বাচ্চু ভাই তার 1 বছরের ছোট। বাবা কোনোদিন মার কথা শোনেনি, নিজে গ্যারেজ খোলেনি, সাচ্চু বাচ্চুকেও তার ব্যবসায় লাগায়নি। আগেই বলেছি, আমার বাবা মানুষ হিসেবে খারাপ হলেও বাবা হিসেবে সে ছিল অসাধারণ। তাই বাবা সবসময় মাকে বলতো, আমি সাচ্চু বাচ্চুকে আমার লাইনে আনতে চাই না। ওরা স্কুলে যাচ্ছে, যাক, আমি ওদেরকে লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ বানাবো। আমি জীবনে যা করতে পারিনি ওরা তা পারবে। বড় হয়ে ওরা সাদা জামা আর কালো প্যান্ট পরে অফিসে যাবে। বাবার কথায় মা টিপ্পনি কাটত, বলতো, থাক, এমন স্বপ্ন দেখিও না যা কোনোদিন সত্য হওয়ার নয়। মা তখন মিথ্যা বলতো না।
বাবার সাথে ততদিনে মা এত দুঃসময় পার করেছিল যে মা তখন স্বপ্ন দেখতে ভয় পেত। যেসব স্বপ্ন দেখার অধিকার তার ছিল সেসব স্বপ্ন দেখতেও সে ভয় পেত। সারা জীবন মা কেবল দুঃস্বপ্নই দেখেছে এবং সেগুলো সবসময় সত্যিও হয়েছে। এবারও তাই হলো। একদিন আমাদের বাড়িতে এলো এক গাড়ি পুলিশ। তারা বাবার হাতে কোমরে দড়ি পরিয়ে বাবাকে তুলল তাদের গাড়িতে। বাবা কোনো প্রতিবাদ করল না, জানতেও চাইল না তার অপরাধটা কি, কারণ বাবা জানত সে কি অপরাধ করেছে। বাবা সাইকেলে মোটর বসিয়ে বানাতো গরিবের মোটর সাইকেল। এটা তার অপরাধ না। অপরাধ হচ্ছে গরিবের মোটর সাইকেলের সাইকেল এবং মোটর দুটোই ছিল চোরাই মাল। বাবা সাইকেল চুরি করত রাস্তা থেকে আর মোটর চুরি করত শ্যালো মেশিনের দোকান থেকে। গরিবের মোটর সাইকেল তৈরির ব্যবসায় বাবার ইনভেস্টমেন্ট ছিল শুধু চৌর্যবৃত্তি। পুলিশ তাদের গাড়িতে কেবল বাবাকেই তুলল না, সাথে আমাদের ঘরে বহনযোগ্য যা কিছু ছিল তা সব তারা গাড়িতে তুলল। মা কোনো কিছু ভালো করে বুঝে ওঠার আগেই বাড়িওয়ালা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিল বাড়ি থেকে। মাকে সে বলল, আমার বাড়িতে চোরের কোনো স্থান নেই, ভাড়া দিলেও নেই। পাকা বাড়ি থেকে আমরা আবার নেমে এলাম বস্তির ঝুপড়িতে, আমাদের স্থায়ী ঠিকানায়। শিরিন বানুর গল্প এই পর্যন্ত শোনার পর নন্দন টেলিভিশনের আবারও এলো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর দেখা গেল তাজুল ইসলামকে। এই পর্বে আমি তাজুল ইসলামকে জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে এখন একটা অপ্রিয় প্রশ্ন করতে পারি? তাজুল ইসলাম আমাকে উত্তরের বদলে প্রশ্ন করলেন। বললেন, আপনি কি আমাকে প্রিয় কোনো প্রশ্ন এখনো করেছেন? আমি হাসতে হাসতে বললাম, সরি স্যার, আমাদের এই অনুষ্ঠানে তেল দেবার ব্যবস্থা নেই, আমি আপনাকে তেল দিতে পারবো না। আমার হাসির উত্তরে তাজুল ইসলামও হাসলেন। বললেন, ঠিক আছে, তেল না থাকলে বিষই দেন। বুঝলেন কামাল সাহেব, একজন অবসরপ্রাপ্ত রাজনীতিবিদকে কেউই তেল দেয় না। আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে আপনি আমাকে ঠিকই তেল দিতেন। আপনার প্রযোজক আপনাকে তেল সাপ্লাই না দিলেও আপনি আপনার শিশি থেকে আমাকে তেল দিতেন, হয়তো নিজের প্রয়োজনেই দিতেন। পৃথিবীতে নিজের ভালো কে না চায়। যাই হোক তাজুল ইসলাম, কাজের কথায় আসি। আমি যতদূর জানি আপনি কোনোদিন স্কুলে যাননি, কিন্তু আপনার কাছে ম্যাট্রিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পাশের সব কয়টি সার্টিফিকেট আছে। সেগুলো লেমিনেটেড করে আপনি বাঁধিয়ে রেখেছেন। সার্টিফিকেটগুলো নিশ্চয়ই আসল না? না, নকল। নকল? ইয়েস, নকল। নকল বলেই বাঁধিয়ে রেখেছি, আসল হলে বাঁধাতাম না। আপনি কি জানেন কামাল সাহেব, একটা নকল সার্টিফিকেট জোগাড় করা কত কঠিন? এরকম কথা আপনি টেলিভিশনের পর্দায় বলতে পারছেন তাজুল ইসলাম? আপনার একটু লজ্জা লাগছে না? আপনি জানেন কত মানুষ এই মুহূর্তে আপনাকে সরাসরি দেখছে? না, লাগছে না, উত্তর দিলেন তাজুল ইসলাম। কারণ আমি শিক্ষায় বিশ্বাস করি, সার্টিফিকেটে না। আমি আমার জীবনে অনেক পিএইচডি ডিগ্রিধারী ছাগল দেখেছি, তাই লজ্জা লাগছে না। তাছাড়া শিক্ষার সংজ্ঞা কি কামাল সাহেব? আপনি বলুন শিক্ষার সংজ্ঞা কি? আমি উত্তর দিলাম, আইনস্টাইন বলেছেন, আমরা স্কুল কলেজে যা কিছু শিখি সেগুলো সব ভুলে গেলে যদি কিছু অবশিষ্ট থাকে সেটাই শিক্ষা। আর সক্রেটিস বলেছেন, অ্যান এডুকেটেড ম্যান ইজ হি হু ক্যান ম্যানিপুলেট এ থট উইদাউট অ্যাকসেপ্টিং ইট। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ যে কোনো চিন্তাকে গ্রহণ করে কিংবা বর্জন না করেই তার বিশ্লেষণ করতে পারে। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ যে কোনো চিন্তাকে গ্রহণ কিংবা বর্জন না করেই তার বিশ্লেষণ করতে পারে। এই দুই সংজ্ঞা অনুযায়ী আমি শিক্ষিত কামাল সাহেব, তাই নকল সার্টিফিকেট ঝোলাতে আমার লজ্জা লাগে না। তাহলে ওগুলো বানিয়েছেন কেন? আমলাতান্ত্রিক কারণে আমার সার্টিফিকেটগুলোর দরকার হয়েছিল, তাই ওগুলো বানিয়েছিলাম। সার্টিফিকেট আমার কাছে এক টুকরো কাগজ মাত্র, তার বেশি কিছু না। আপনাকে একটা বাস্তব দেশীয় উদাহরণ দিই কামাল সাহেব। আমাদের দেশে সিরাজুল আলম খান নামে একজন রাজনীতিবিদ ছিলেন। সবাই ওনাকে দাদাভাই বলে ডাকত। আপনার বয়স কম, আপনি দাদাভাইয়ের নাম শুনেছেন কি না জানি না। হ্যাঁ শুনেছি, দাদাভাই ছিলেন একজন রহস্যময় রাজনীতিবিদ। ঠিক বলেছেন কামাল সাহেব,
সেই সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স পাশ করেছিলেন, তবে তিনি মাস্টার্স করতে পারেননি। পাকিস্তানি আমলেই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন এবং মাস্টার্স পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সিরাজুল আলম খান তার রাজনৈতিক জীবনে 10 বছরেরও বেশি সময় বাস করেছেন কারাগারের অভ্যন্তরে। তবে কারাগারে তিনি শুয়ে বসে 1 দশক সময় ব্যয় করেননি। এই 1 দশক তিনি গভীর অধ্যবসায়ে নিযুক্ত ছিলেন। ধর্ম, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে তিনি বিস্তর লেখাপড়া করেন। একসময় সিরাজুল আলম খান অধ্যাপনা করেন আমেরিকার কয়েকটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি গণিত পড়াতেন না, তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। অথচ রাষ্ট্রবিজ্ঞানের কোনো সার্টিফিকেট দাদাভাইয়ের ছিল না, ওনার শুধু জ্ঞান ছিল। যে শিক্ষা দাদাভাই বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারেননি, সেই শিক্ষা তিনি জেলখানা থেকে নিয়েছিলেন। বুঝেন কামাল সাহেব, একটা পশুকে আপনি যদি দীর্ঘদিন ট্রেনিং দেন, তাহলে সেই পশুকে দিয়ে আপনি নানান ধরনের খেলা দেখাতে পারবেন। সেই পশুকে আপনি ওয়েল ট্রেন্ড বলতে পারবেন, কিন্তু ওয়েল এডুকেটেড বলতে পারবেন না। সার্টিফিকেট দিয়ে বিদ্যা মাপা যায়, জ্ঞান মাপা যায় না। তাহলে মানুষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যায় কেন? আপনি কি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে চান? প্রশ্ন করলাম তাজুল ইসলামকে। মানুষ স্কুল কলেজে যায় কারণ সবাই নিজেকে শিক্ষিত করতে পারে না। আমজনতাকে শিক্ষিত করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান একটি উত্তম ব্যবস্থা, কিন্তু পারফেক্ট ব্যবস্থা না। সহজ কথায় বলতে পারেন, আপনি বিশ্ববিদ্যালয়ে গেলে আপনার শিক্ষিত হবার সম্ভাবনা আছে, কিন্তু গ্যারান্টি নেই। প্রবচনে যেমনটা বলা হয়েছে, শিক্ষিত মানেই স্বশিক্ষিত। আপনি প্রথম জাল সার্টিফিকেটটা জোগাড় করেছিলেন কিভাবে? আমি জানি সেটা নিয়ে আপনার কাছে একটা মজার গল্প আছে। আপনি কি গল্পটা আমাদের বলবেন? ম্যাট্রিকের সার্টিফিকেটের কথা বলছেন? জানতে চাইলেন তাজুল ইসলাম। জি, সেটা আমাকে দিয়েছিল চোরা বাবু, যার আসল নাম ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু মানে শিরিন বানুর বাবা? হ্যাঁ, শিরিনের বাবা। সে কিভাবে আপনাকে জাল সার্টিফিকেট দিল? সে এক বিরাট ইতিহাস কামাল সাহেব। বলুন, বিরাট ইতিহাসটাই বলুন। আজ তো আমরা গল্প শুনতেই বসেছি। বলছি, তার আগে আপনার একটা ভুল সংশোধন করে দিই। আপনি বলেছেন আমি কোনোদিন স্কুলে যাইনি। কথাটা ঠিক না। আমি অনেকবার স্কুলে গিয়েছি, কলেজেও গিয়েছি, কিন্তু কোনোদিন ক্লাসে যাইনি। আই এম সরি তাজুল ইসলাম। ইটস ওকে। হাসলেন তাজুল ইসলাম। তারপর বললেন, আমি ছোটবেলা থেকেই বদমাশ ছিলাম, যাকে বলে সাক্ষাৎ ইবলিশ। আমি প্রথম চাকু মারি 2 বছর বয়সে, প্রথম সিগারেট টানি 5 বছর বয়সে, প্রথম ড্রাগ নেই 11 বছর বয়সে, মানে গাঁজা খাই। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। কথাটা আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। আপনি প্রথম কাকে চাকু মেরেছিলেন? আমার ভাইকে। আমরা ছিলাম 2 ভাই, যমজ 2 ভাই, যাকে বলে আইডেন্টিক্যাল টুইন। আচ্ছা কামাল সাহেব, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? আচমকা আমাকে প্রশ্নটা করলেন তাজুল ইসলাম। আমি উত্তর দিলাম, না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। ডিএনএতে বিশ্বাস করেন? মানে মানে আপনি কি বিশ্বাস করেন একটা মানুষের ব্যক্তিত্ব কিংবা আচরণ কেমন হবে সেটা নির্ভর করে তার জেনেটিক গঠনের উপর, অর্থাৎ ডিএনএর উপর? পুরোপুরি করি না, কারণ মনোবিজ্ঞানীদের মতে মানুষের ব্যক্তিত্ব কিংবা আচরণ নির্ভর করে 2টো জিনিসের উপর। 1, তার জেনেটিক বিন্যাস, আর 2, তার পরিবেশ। মানুষ কোন পরিবেশে বড় হচ্ছে সেটাও একটা বিরাট ব্যাপার। তাহলে কামাল সাহেব, আমি আর আমার ভাই 2 রকম হলাম কেন? আমরা তো ছিলাম যমজ। আমরা একই ভ্রূণ থেকে জন্মেছি, একই পরিবেশে বড় হয়েছি, অথচ আমাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আমার ভাই সাক্ষাৎ ফেরেশতা, আর আমি সাক্ষাৎ ইবলিশ। এটা কেন? আমি জানি না, তবে আপনি নিশ্চয়ই জানেন তাজুল ইসলাম, ইবলিশও একসময় ফেরেশতা ছিল। কথাটা ভালো বলেছেন কামাল সাহেব। ইবলিশও একটা ফেরেশতা ছিল, কিন্তু আমি কোনোদিন ফেরেশতা ছিলাম না। আমি জন্ম থেকেই শয়তান। তাজুল ইসলাম, আপনি হাসতে হাসতে নিজেকে শয়তান বলছেন। আপনি কি নিজেকে শয়তান বলে গর্ব অনুভব করছেন? মাঝে মাঝে করি। কেন করি জানেন? কেন? কারণ
মানুষ সৃষ্টিকর্তাকে যত না ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় শয়তানকে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, কিন্তু এমন কোনো মানুষ নেই যে শয়তানকে বিশ্বাস করে না। বুঝলেন কামাল সাহেব, সৃষ্টিকর্তাকে খালি চোখে দেখা যায় না, তবে শয়তানকে খালি চোখে দেখা যায়। রাতের বেলা আমি যদি আপনার গলায় ছুরি ধরি, তাহলে আপনি দিন দুনিয়ার কথা ভুলে যাবেন, আমাকেই তখন মালিক ডাকতে শুরু করবেন। প্রকৃতি আমাদের এইভাবেই বানিয়েছে যাতে আমরা বিরূপ পরিবেশে টিকে থাকতে পারি। আর সেই কারণে পাগলা কুকুরে তাড়া করলে আপনার শরীর অটোমেটিক দৌড়াতে শুরু করবে। আপনাকে গালে হাত দিয়ে চিন্তা করতে হবে না আমি কি দৌড়াবো নাকি বসে থাকব। ইংরেজিতে একে বলে ফাইট অর ফ্লাইট, মানে ভাগো অথবা ভাগাও। যাক সে কথা, এবার আমি নকল সার্টিফিকেটের গল্পটা বলি। 1 মিনিট তাজুল সাহেব, আমরা আপনার গল্পটা শুনব, তবে তার আগে আমাকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। গল্পতরু চ্যানেলে আপনারা শুনছিলেন মুহম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়, পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন।